ভাই, একটাবার কল্পনা করে দেখো, 22টা বছর, দুটা পুরা দশক পার হয়ে গেছে। একটা জিনিস মাথায় ঘুরতেছে, আমরা পারি না, হয় না আমাদের দ্বারা। আর কি হবে না আমাদের দ্বারা? হ্যাঁ ভাই, আমি বাংলাদেশ বনাম ভারত ম্যাচের কথাই বলছি। বাংলাদেশ বনাম ভারত ম্যাচ মানেই আমাদের জন্য ছিল হতাশা, রাগ, ক্ষোভ, ম্যাচ শেষে ব্যর্থতা দিয়ে ফিরে আসা। কিন্তু সব জল্পনা কল্পনাকে দূরে ফেলে 18 নভেম্বর 2025 ঢাকার সেই রাতটা, ভাই, লিটারেলি মনে হইতেছিল যে আকাশটাই বদলে গেছে, আমাদের কপাল হয়ে গেছে। স্টেডিয়ামের আলো, দর্শকদের চিৎকার স্টেডিয়ামে একটা কম্পন তৈরি করেছিল। সবকিছু মিলে মনে হচ্ছিল ইতিহাস যেন নিজেই আবার পুনরাবৃত্তি করছে। হ্যাঁ ভাই, আপনি মানেন না মানেন, আপনি বিশ্বাস করেন না করেন, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতছে। শুধু জিতে নাই ভাই, লিটারেলি ডোমিনেট করে জিতছে। মজার ব্যাপার কি জানেন ভাই, এই ম্যাচটা ছিল হচ্ছে এফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ। বাট দ্য ফানি থিং ইজ, বাংলাদেশ ভারত দুই দলের এক দলও কোয়ালিফাই করতে পারেনি। আর হু কেয়ার্স, এই ম্যাচটা আমাদের জন্য ছিল অতি আবেগের, অতি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কেন বললাম? কারণ ভাই, লিটারেলি এটা ছিল একটা ইগো ব্যাটেলের ম্যাচ। 22 বছরের বোঝা, 22 বছরের লজ্জা, আর কত বহন করবো ভাই? আর না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। ম্যাচের শুরু থেকে বাংলাদেশে খেলা দেখে মনে হইতেছিল যে না, দে আর প্লেইং গুড। ভাই, এই ম্যাচটা জাস্ট একটা ম্যাচ ছিল না, এটা এমন একটা ম্যাচ ছিল, হিস্ট্রি তৈরি করার ম্যাচ ছিল। গোটা বাঙালি জাতি এই তিনটার উপর ভরসা করে বসেছে। ওরা আমাদেরকে হতাশ করে নেই। ম্যাচের 11 মিনিটে রাকিবের অসাধারণ পাস ভাই, যেটা থেকে মুরসালিনের ক্লিনিক্যাল ফিনিশ, ওয়াও, জাস্ট অ্যামেজিং একটা গোল, যেটার মাধ্যমে আমরা ম্যাচ উইন করতে পারছি। এবং এই গোলটা জাস্ট একটা গোল ছিল না, এটা ছিল একটা হিস্ট্রি, যে হিস্ট্রিটা মুরসালিন মেক করছে। কেন বললাম? কারণ ভাই, গোলের পিছনে ছিল আমাদের 22 বছরের জমে থাকা গ্লানি, ফ্রাস্ট্রেশন, হিউমিলিয়েশন, ডিপ্রেশন, সব কিছুটা ভাই এই একটা গোলের মাধ্যমে ভাই আমরা ভুলে গেছি। তখন ভাই মনে হইতেছিল যে আরে, এই বাংলাদেশই তো আমরা চাইছি, এটাই তো বাংলাদেশের অ্যাকচুয়াল ফুটবল, যেটা বাঙালি এতদিন দেখতে চেয়েছিল, কিন্তু বাঙালি পায় নাই। এন্ড ভাই, দিস উইন ওয়াজ নট অ্যাবাউট জাস্ট পয়েন্ট এন্ড নট অ্যাবাউট প্রোগ্রেশন। এটা ছিল ভাই লিটারালি আইডেন্টিটি রিসেট। এই জয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জয় ছিল, এটা আমাদের দরকার ছিল। এই জয়ের মাধ্যমে আগামী যে নেক্সট টুর্নামেন্ট গুলো আসতেছে, লাইক সাফ, এএফসি নেক্সট টুর্নামেন্ট এন্ড মেনি আদার্স, যেসব টুর্নামেন্টস আছে, ওইগুলোতে আমাদের আত্মবিশ্বাসকে লিটারালি মাল্টিপ্লাই করে দিই। ওকে, অনেক তো এই ম্যাচের কথা রইল, এবার চলেন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। বাংলাদেশ বনাম ভারতের প্রতিদ্বন্দ্বিতা, এটা জাস্ট একটা র্যান্ডম রাইভালরি ছিল না, এটা ছিল হচ্ছে আপনার একটা বহু বছরের ইতিহাস, বহু বছরের আবেগ, বহু বছরের অহংকার, সবকিছু মিলায়া একটা হিউজ একটা রাইভালরি। বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে এই ম্যাচের আগে মেবি আমার জানা মতে 30টা ম্যাচ খেলছে, এর মধ্যে 14টা ম্যাচ ইন্ডিয়া উইন করছে। এখন আপনি ভাবতে পারেন তাইলে কি বাংলাদেশ বাকি 15টা উইন করছে? নো ফাকিং ওয়ে। বাংলাদেশ মাত্র 4বার জিতছে। ক্যান ইউ ইমাজিন? বাকি 10বার ড্র হয়েছে ম্যাচ। আমি জাস্ট চিন্তা করতেছি, এইটাও পসিবল? একটা রাইভালরি, সাউথ এশিয়ান সবচেয়ে বড় রাইভালরি যাকে বলা হয়, ওইখানে বাংলাদেশের এই দশা, এটাও কি পসিবল? গত কয়েক দশক ফুটবলে ভারতের ডোমিনেন্স ছিল ভাই অলমোস্ট সিনেম্যাটিক। আর অপরদিকে বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশ ছিল টোটালি নাইটমেয়ার ছিল গত 2 দশক। আপনি লাস্ট 2019 আদিল খানের সেই হেডের গোলের কথা চিন্তা করেন, 2013 সালের সুনীল ছেত্রী 95 মিনিটে ফ্রি কিকের সেই গোলের কথা চিন্তা করেন। বাংলাদেশের ফুটবলে তখন কতটা ডাউনফল চলতেছে ভাই। আমার তো মনে হয় সুনীল ছেত্রী পুরো ক্যারিয়ারটাই বাংলাদেশের এগেন্স্টে দাঁড়ায় আছে। কেন ইমাজিন বাংলাদেশের ফুটবলের অবস্থা কতটা তলানিতে যায় ঠেকছিল তখন। ওকে, চলেন আরেকটু পিছায় যাই। বাংলাদেশ লাস্ট কবে ফুটবল ম্যাচ জিতছে ইন্ডিয়া এগেন্স্ট? আপনার মনে আছে? আপনার মনে থাকলে কমেন্টে জানাই দেবেন, আমার কিন্তু মনে নেই।
কেন আমার মনে নাই সেটা বলতেছে, ইন্টারেস্টিং কাহিনী। কারণ ভাই আমার জন্ম হচ্ছে 2004-এ, বাংলাদেশ লাস্ট ম্যাচ জিতছে 2003-তে। ভাই আমার কেমনে মনে থাকবে ভাই, সেই 2003-তে সাফ গোল্ড কাপের লাস্ট ম্যাচ জিতছে ঢাকা মাঠে, সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচ আমরা 2-1 গোলে জিতছি। গল্পটা ওখানেই শেষ হয়নি। তখন বাংলাদেশ টিম ফাইনালে যায়, ফাইনালে মালদ্বীপকে ট্রাইব্রেকারে হারায় আমরা প্রথমবারের মতো আমাদের হিস্ট্রিতে সাফ ট্রফি জিতি। তখনকার মুহূর্ত ভাই, তখনকার ফ্যানদের জন্য ভাই আনবিলিভেবল ছিল। কিন্তু একটা বাস্তবতা দেখেন ভাই, একটা টিম যখন একটা টুর্নামেন্ট উইন করে, একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়, তখন না হইলেও ওই টিমটা পরবর্তী 2-3 ইয়ার্স একবার মিনিমাম হইলেও ভালো ফুটবল খেলে, কম্পিটিটিভ ফুটবল খেলে। কিন্তু আপনি ভাই বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন, সাফ গোল্ড কাপ জেতার পরেই বাংলাদেশের ইতিহাসের হিস্ট্রিতে সবচেয়ে ভয়ঙ্কর ডাউনফলটা শুরু হয়। বাজেট নাই, মডার্ন ট্রেনিং নাই, টেকনিক্যাল স্টাফ নাই, গ্রাসরুট ধ্বংস হয়ে গেছে। আর তার সাথে বাংলাদেশের ফুটবল ধ্বংস হয়েছে। ইভেন ইন্ডিয়ার সাথে যে রাইভালরি, ওইটা আর রাইভালরি ছিল না, ওইটা ভাই ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেছে। কারণ ভাই রাইভালরি কখন হয়, যখন দুইটা টিমই কম্পিটিটিভ একটা ফুটবল খেলে, দুইটা টিম কম্পিটিশন সেম থাকে, দুটো টিম সেম টাইপের ফুটবল খেলে। মোট কথা হচ্ছে দুটো টিম যখন হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে তখন যা রাইভালরি থাকে, আদারওয়াইজ দেয়ার নো ওয়ে টু সে রাইভালরি। বিকজ ভাই বাংলাদেশ লিটারালি তখন ইন্ডিয়ার সাথে ম্যাচ পড়লেই হিউমিলিয়েশন হইতে হয়। একটা সময় বাংলাদেশের ফুটবল এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে মুখোমুখি হতো, ওদের সাথে একটা ড্র করতে পারে যেন আমাদের জন্য সাকসেস ছিল। ম্যাচ উইন তো দূরের কথা, ড্র করতে পারাই যেন আমাদের জন্য সাকসেসফুল ছিল। এরকম একটা তলানিকের যা বাংলাদেশের ফুটবল ঠেকছে। গত 22টা বছর আমরা বাংলাদেশকে হারতে দেখছি, হিউমিলিয়েট হতে দেখছি, আর ফ্যানরা ডিপ্রেশনে যাচ্ছে, ব্যথায় ভুগছে। এই সব কিছু দূর করতে ভাই লিটারেলি 22 fucking years লেগে গেছে। Can you imagine it? 22 fucking years. আচ্ছা 22 বছর পর তো বাংলাদেশ জিতলো, 22 বছর পর তো এই যে একটা কালো ছায়া ছিল ওটা তো চলে গেল। কিন্তু এখন কথা হচ্ছে 22 বছর কেন লাগলো, এটা কি জানা দরকার না? চলেন একটু দেখে আসি 22 বছর কেন লাগে। 2000-এর পর থেকে বাংলাদেশের ফুটবলের আস্তে আস্তে ডাউনফল হওয়া স্টার্ট হয়। লাইক 2003-4 এর পর থেকে পুরো বাংলাদেশের ফুটবলের ডাউনফল শুরু হয়। এই যে বাংলাদেশের ফুটবলের যে ডাউনফলটা শুরু হয়, এখানে একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ ফুটবল যখনই ডাউনফল শুরু হয় তখনই বাংলাদেশের ক্রিকেটের ক্রেজটা শুরু হয়, বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট শুরু হয়। এই যে ফুটবলের ডাউনফলের কারণে হিউজ একটা অডিয়েন্স ছিল, হিউজ একটা দর্শক ছিল, সাপোর্টার ছিল, এগুলো সব আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটে শিফট হয়ে যায়। কারণ তখনকার বাংলাদেশের ফুটবল এতটা জঘন্য অবস্থা ছিল যে মানুষ তখন চিন্তা করে যে না ভাই আর দেখা যাবো না খেলা, এই খেলা দেখা শান্তি নাই মানুষের জীবনে। এরই প্রেক্ষিতে একটা সময় অলমোস্ট সব অডিয়েন্স ক্রিকেটে চলে যায়। এতে হয় কি, ক্রিকেটের ক্রাউড বেড়া যায়, অডিয়েন্স বেড়া যায়, ক্রিকেটের চাহিদা বাড়ে, ফলে ইন্ডাস্ট্রিয়াল যে ইনভেস্টমেন্ট আছে এটা টোটালি ক্রিকেটে চলে যায়। আর এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবস্থা হয়ে যায় মানে জঘন্য থেকে জঘন্য। মানে আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা ফেডারেশন অবস্থা কতটা খারাপ হইলে ফিফা নিজেই বিরক্ত হয়ে যায়। আর ভাই ফিফা বিরক্ত হইব না কিনলে আর্থিক সংকট, ফেডারেশনের ঝামেলা, ভালো প্লেয়ার নাই, ডোমেস্টিক লিগের অবস্থা খারাপ, ট্রান্সপারেন্সি ক্রাইসিস, ফিফা কেন বা আপনার উপর বিরক্ত হইব না হয়? একটা সময় ফিফা বিরক্ত হয়ে 2018-এ বাংলাদেশ বোর্ডের উপর বা ফুবের উপর ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন লাগায় দেয় যে ভাই তোমরা আর 1 মিলিয়ন টাকা পাই, তোমাদেরকে টাকা দেওয়া হইব কিস্তিতে, লাইক ব্রোকেন ইএমআই এর মতো, সেগমেন্ট বাই সেগমেন্ট। এটা পিছিয়ে সবচেয়ে বড়, একে তো বাংলাদেশের ফুটবল তো ধ্বংস হইতেই ছিল, এই ধ্বংস হওয়া ফুটবলটার আরো ধ্বংস করছে হচ্ছে আমাদের নর্থ সাউথ। 2008-এ আইসা নির্বাচনের সময় ভাই বলে 2022-তে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, ওটা নির্বাচনে জিতা যায়, বাংলাদেশের ধ্বংস ফুটবলদের আরো ধ্বংস করে ফেলে। আসলে ভাই বাংলাদেশের যে ডাউনফলটা হয়েছে
এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল, এটা ছিল নেগলেক্ট, মিসম্যানেজমেন্ট অ্যান্ড জিরো লং টার্ম প্ল্যানিং এর কারণে বাংলাদেশে এই দশা হয়েছে। আচ্ছা, এই যে এতদিনের ভাঙা পড়া একটা যে ফেডারেশন, এইখান থেকে বাংলাদেশের ফুটবল আজকে যেই পর্যায়ে আসছে, এটার বিষয়ে সবচেয়ে বড় কারণ কি? এই যে 22 বছরের যে একটা মানে বিধ্বস্ত দল, ওইখান থেকে আজকে যে একটা সাকসেসফুল টিমে পরিণত হয়েছে, এটার বিষয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ফেডারেশনাল চেঞ্জ। হ্যাঁ, লাইক রিসেন্ট টাইমে যখন বাফুফের নির্বাচন হয়, এরপরে ফেডারেশনের নতুন একটা প্রেসিডেন্ট আসে, নতুন কমিটি গঠন হয়, সবকিছু মিলে একটা হিউজ চেঞ্জেস আছে, যার ফলে আমরা বাংলাদেশের ফুটবলে একটা হিউজ পরিমাণ ডিফারেন্স দেখতে পাই। লাইক এখানে বিগ শাউট আউট টু তাবিদ আউয়াল, আসলে ওনার হিউজ একটা ক্রেডিট আছে এখানে, কারণ এই যে বাংলাদেশে যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে বর্তমান ফুটবলে, এটার বিষয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে উনি। আসলে ওনার এগেনস্টে অনেক রিপোর্ট আছে, বাট তারপরও এই যে একবারে ডাউন থেকে যে একবারে এই পর্যন্ত উঠায় আনা, এটা সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে ওনার। ইভেন কি এই যে দীর্ঘ 6 বছরের যে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন, এটা ফিফা উঠায় নিছে তাবিদ আউয়ালের কারণে। লাইক এখানে একটা গ্রিন সিগন্যাল ছিল যে টেক দ্য উইল অ্যান্ড ইউ আর ট্রাস্টেড এগেইন, কারণ তাবিদ আউয়ালের যে কমিটি ছিল, ওরা দেখাইতে পারছে যে হ্যাঁ আমরা অ্যাকাউন্টেবল হইতে পারি। দ্যাটস ওয়াই ফিফা ওই রেস্ট্রিকশনটা উঠায় নিছে বাংলাদেশ থেকে। এখন কথা হচ্ছে যে এই যে একটা জয়, একটা স্ট্রাকচার তৈরি হওয়া, একটা হিস্টোরিক উইন করা বাংলাদেশের, এরা কিন্তু ট্রফি আয়না দিবে না। ট্রফি আয়না দিবে হচ্ছে আপনাকে লং টার্ম একটা পারফরমেন্স। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে তাবিদ আউয়ালের যে বোর্ড, এরা লিটারেলি অনেক বাংলাদেশের ফুটবলে অনেক বেশি স্ট্রাকচার ওয়াইজ উন্নত করছে। লাইক 1 মিলিয়নের বেশি একটা ফান্ড পাইছে, ওখান থেকে দুটো আর্টিফিশিয়াল টাফ তৈরি করা হয়েছে, ইউথ, ওয়েমেন অ্যান্ড লোয়ার ডিভিশনের জন্য প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। লাইক একটা প্রপার একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে, একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যাতে বাংলাদেশের ফুটবলারে নেক্সট আরো আগায় নেওয়া যায়। এই জন্য দ্যাটস ওয়াই বিগ শাউট আউট টু তাবিদ আউয়াল। বাংলাদেশের ফুটবল যতটাই নিচে নেমে যায়, যতটাই ট্রলের শিকার হোক, যতটাই ডাউনফল শুরু হোক, আসলে বাঙালি কখনো ফুটবল থেকে দূরে চলে যায় না। এই যে বাংলাদেশের একটা 2 years এর একটা যে কালো অধ্যায় গেল, ফুটবল থেকে দর্শক নাই হয়ে গেছে, এটার মানে এই না যে বাংলাদেশের মানুষ ফুটবল দেখা ছেড়ে দিছে। মানুষ বাংলাদেশের ফুটবল দেখা ছেড়ে দিছে, কিন্তু ফুটবল দেখা ছাড়া নাই, মানুষ ইউরোপিয়ান ফুটবল দেখতো। কারণ ভাই বাংলাদেশ হচ্ছে ফুটবলের দেশ, বাংলাদেশ কিন্তু ক্রিকেটের দেশ না। এখন এই সময় আমাদের যে এশিয়ার মধ্যে আমাদের একটা আইকনে পরিণত করা, এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের ইউথ প্লেয়ারদের প্রপার গাইডেন্স দেওয়া, প্রপার ট্রেনিং দেওয়া, প্লেয়ারদেরকে ভালো ফ্যাসিলিটিস দেওয়া, গ্রাউন্ড লেভেলে কাজ করা, ডোমেস্টিক লিগ থেকে কীভাবে ভালো প্লেয়ার উঠে আনা যায় সেই জায়গায় কাজ করা, ডোমেস্টিক স্টেডিয়ামগুলোকে প্রপার ওয়েতে ফ্রি আনা, যাতে খেলোয়াড়রা ওখানে ফুটবল খেলার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এরকম যত সমস্যা আছে সব ক্লিয়ার করা, ট্রান্সপারেন্সি ক্রাইসিস দূর করা, এগুলো সব কিছু ক্লিয়ার করে বাংলাদেশের ফুটবলকে এখনই একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সময়। আসলে বাংলাদেশের ফুটবলের যে এই একটা রেভলিউশন শুরু হয়েছে, এই যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, এগুলা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে মোমেন্টাম ধরে রাখা। আসলে এই যে একটা রাস্তা তৈরি হয়েছে, রুট তৈরি হয়েছে, একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এটা যদি আমরা ধরে না রাখতে পারি, পরবর্তীতে কিন্তু ঠিক আবারও আমাদেরকে সেই আগের মতো 22 বছরে যে কালো অধ্যায় আমাদেরকে গ্রাস করে গেছে, ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদেরকে আবারও গ্রাস করতে পারে। সো এখন কথা হচ্ছে যে এই যে ফেডারেশনের যে একটা দুরবস্থা গেল, একটা কালো অধ্যায় গেল, দীর্ঘ 2 দশকের যে একটা ধ্বংসযজ্ঞ গেল, এটার বিষয়ে সবচেয়ে বেশি দায়ী কে? এটার বিষয়ে দায়ী কারা? শুধুই কি ফেডারেশন? শুধুই কি যারা পলিটিক্স করছে তারা? না, এটার সাথে দায়ী আপনি, আমি, আমরা সবাই যারা ফুটবল দেখি সবাই। এর পিছের কারণ হচ্ছে আমরা কখনো আওয়াজ তুলিনি। এখনই সময় বাংলাদেশের ফুটবলকে চেঞ্জ করুন। এখন যদি চেঞ্জ না হয়, আর কোনোদিন চেঞ্জ হবে না। ডিসিশন আপনার। আপনি কি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ ভালো দেখতে চান নাকি চান না, টোটালি এটা আপনার উপর।